হ্যালো ভিউয়ার্স, অচিত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা এমএন 2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, এই প্রশ্নটি নিয়ে এর উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, তোমরা প্রথমে একটা হেডলাইন করবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, তারপরে অ্যান্সারটি এইভাবে লিখবে: ভারতের পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। ভারতীয় শাসনতন্ত্রের 78 ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতিকে তার কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ গঠিত হবে। সুতরাং দেখা যাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ থাকবে। শাসনতন্ত্রের দিক থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, কিন্তু এই বিষয়ে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের কোনো অধিকার নেই। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে হয়। ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য হতে পারেন। প্রধানমন্ত্রী হলেন মূল কেন্দ্র, তাকে ঘিরে সরকারের সকল কাজ সম্পাদিত হয়। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী পয়েন্ট করে লিখবে: প্রথা, রাজনীতি, শাসনতান্ত্রিক ব্যাখ্যা অনুযায়ী এবং জাতীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রধানমন্ত্রী ভারতীয় শাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র। প্রধানমন্ত্রীর কার্যাবলী বিভিন্ন দিক থেকে আলোচনা করা যেতে পারে, যেমন দলীয় নেতা। সাব পয়েন্ট দেখো, দলীয় নেতা, তিনি দলের নেতা। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবেই প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। সেই জন্য দলীয় নেতা হিসেবে দলের জনপ্রিয়তা রক্ষা, ঐক্য সংহতি রক্ষার দায়িত্ব তার উপর। সাধারণ মানুষের দৃষ্টিতে দলের মর্যাদা বৃদ্ধির জন্য তাকে সচেষ্ট হতে হয়। বক্তৃতা, বিবৃতি প্রদান করে, চলচ্চিত্র, বেতার প্রভৃতির মাধ্যমে জনসাধারণের সম্মুখে প্রধানমন্ত্রীকে এক আদর্শ ব্যক্তিত্বের প্রতিষ্ঠা করতে হয়। জাতীয় জীবনে সেই কারণেই প্রধানমন্ত্রীর প্রভাব অধিক। নির্বাচনের সময় প্রধানমন্ত্রীকে ঘিরেই নির্বাচনের জয় পরাজয় স্থির হয়। নির্বাচনে জয়লাভের জন্য জনমত পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব প্রধানমন্ত্রীকেই গ্রহণ করতে হয়। পয়েন্ট দেখো, পার্লামেন্টের নেতা। প্রধানমন্ত্রী পার্লামেন্টের অধিনায়ক। দলীয় সংহতি ও সরকারের নেতৃত্ব রক্ষার দায়িত্ব তারই। তিনি সরকারের মুখপাত্র হিসেবে পার্লামেন্টে সরকারের নীতির ব্যাখ্যা করেন। গুরুত্বপূর্ণ বিল সমর্থন করে তা পাশ করবার প্রধান দায়িত্ব তাকেই বহন করতে হয়। লোকসভা ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দানের ক্ষমতা একমাত্র তারই আছে। পয়েন্ট দেখো, ক্যাবিনেট নেতা। ক্যাবিনেটের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক প্রসঙ্গে বলা হয় যে তিনি সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিগণের মধ্যে প্রধান। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী যে ব্যাপক ক্ষমতা ভোগ করেন, তাতে এই বর্ণনা প্রধানমন্ত্রীর প্রকৃত ক্ষমতা ও কার্যকে উপযুক্তভাবে প্রকাশ করে না। প্রধানমন্ত্রীকে ক্যাবিনেটের তোরণের প্রধান স্তম্ভ বলা হয়ে থাকে। তার পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রীগণ নিযুক্ত হন এবং প্রয়োজন হলে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করে তিনি কোনো মন্ত্রীকে পদচ্যুত করতে পারেন। সাধারণত প্রধানমন্ত্রীর সঙ্গে মতভেদ হলে সংশ্লিষ্ট মন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী ক্যাবিনেটে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমল থেকেই প্রধানমন্ত্রীর একাধিপত্যের সূচনা হয়। শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমলে প্রধানমন্ত্রীর প্রাধান্য ও অধিকার ব্যাপক হয়েছিল। পরে পয়েন্ট দেখো, বিভিন্ন দপ্তরের সমন্বয়কারী। প্রধানমন্ত্রী ক্যাবিনেটে সভাপতিত্ব করেন এবং নীতির সমন্বয় সাধন করেন। বিভিন্ন দপ্তরের অনুসৃত নীতির মধ্যে মতবিরোধ দেখা দিলে তিনি সেই বিরোধের মীমাংসা করেন। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যভার বৃদ্ধি পাওয়ায় তার পক্ষে সকল বিভাগের উপর সূক্ষ্ম তত্ত্বাবধান করা সম্ভব হয় না, তবে তাকেই সামগ্রিকভাবে সকল সরকারি নীতি ও কার্য সম্বন্ধে দায়ী থাকতে হয়। পয়েন্ট দেখো, 5 নম্বর, রাষ্ট্রপতির সঙ্গে ক্যাবিনেটের যোগসূত্রকারী। ক্যাবিনেটের সঙ্গে রাষ্ট্রপতির যোগসূত্রই হলেন প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রপতির পরামর্শদাতা। শাসনতন্ত্রের 78 ধারায় লিখিত আছে যে প্রধানমন্ত্রীর কর্তব্য হল ইউনিয়নের শাসন বিষয়ে ক্যাবিনেটের সিদ্ধান্ত প্রস্তাবাদি রাষ্ট্রপতিকে জ্ঞাপন করা, আবার ওই সকল বিষয়ে রাষ্ট্রপতি যা কিছু জানতে চাইবেন তা জানানোও প্রধানমন্ত্রীর কর্তব্য। 78 নম্বর ধারায় তাৎপর্য হল প্রশাসনিক এবং আইন প্রণয়ন সংক্রান্ত সকল তথ্য রাষ্ট্রপতিকে জানানো প্রধানমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য। রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসকের দায়িত্ব পালন করেন। তার সকল আইনসঙ্গত ক্ষমতা মন্ত্রীগণের পরামর্শ অনুযায়ী প্রযুক্ত হয়। পয়েন্ট, প্রধানমন্ত্রীর মর্যাদা। প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যের আলোচনা থেকে বলা যায় যে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যাপক ক্ষমতা ভোগ করেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা
মর্যাদা অনেকাংশে নির্ভর করে পদাধিকারীর ব্যক্তিত্ব ও গুণাবলীর উপর। প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, কর্মদক্ষতা এবং অভিজ্ঞতা ওই পদকে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারে। ভারতের পরলোকগত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সম্পর্কে এই অভিমত ব্যক্ত করা যেতে পারে। প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব গুণের তারতম্যের জন্য প্রধানমন্ত্রীর মর্যাদা ও প্রতিপত্তির তারতম্য হয়। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ভূমিকার গুরুত্ব সম্পর্কে ক্রসম্যান এর মন্তব্যটি উল্লেখ করা যেতে পারে। তার মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অধ্যায়ে ক্যাবিনেট শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী পরিচালিত শাসন ব্যবস্থায় রূপান্তরিত হয়। এটি শুধু ব্রিটেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভারতের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। প্যারা করে ক্ষমতার কেন্দ্রীকরণ যে বিপদের সম্ভাবনা বহন করে আনতে পারে, স্বৈরতান্ত্রিক প্রবণতা সৃষ্টি করতে পারে, সে বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠতার দম্ভ, বিরোধী দলের মতামতের প্রতি উপেক্ষা স্বাভাবিকভাবেই সংসদীয় গণতন্ত্রের মূল্যবোধকে অস্বীকার করে। সাধারণ মানুষ এই অবস্থাকে সহজভাবে গ্রহণ করতে পারে না। ভারতের সংসদীয় গণতন্ত্র এক চরম পরীক্ষার সম্মুখীন বলা যেতে পারে। প্যারা করে দেখো, নবম লোকসভা নির্বাচন নভেম্বর 1989 এর পরে ভারতীয় জনতা পার্টি এবং বামপন্থী দলগুলির সমর্থনে রাষ্ট্রীয় মোর্চার সরকার গঠিত হয় এবং শ্রী বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। জনতা দল ত্যাগ করে শ্রী চন্দ্রশেখর 60 জন সদস্য নিয়ে কংগ্রেস এর সমর্থনে সংখ্যালঘু সরকারের প্রধানমন্ত্রী হন। পিভি নরসিমহা রাও 1991 সালে 10ম লোকসভা নির্বাচনের পর সংখ্যালঘু সরকারের নেতা হয়েছেন। পরবর্তী সময়ে অন্য দলের সদস্যদের দল ত্যাগ, দলে ভাঙন এবং কংগ্রেস দলে যোগদানের মধ্য দিয়ে নরসিমহা রাও সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়েছেন। দল নেতা এবং প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়ে দলের অকুণ্ঠ সমর্থন লাভ করেছেন। দল ও সরকারের উপর প্রধানমন্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এরপর দেখো শেষ প্যারা, 1996 সালের নির্বাচনের পর কেন্দ্রে সংযুক্ত মোর্চা সরকার গঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী হয়েছিলেন এইচ.ডি. দেবগৌড়া। তারপর প্রধানমন্ত্রী হন ইন্দ্র কুমার গুজরাল। 1998 সালে বিজেপির নেতৃত্বে প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী। বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত ক্যাবিনেটের উপর প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ প্রভাব বিস্তারের সুযোগ অপেক্ষাকৃত কম হয়েছে। তাছাড়া সংযুক্ত মোর্চা সরকার ন্যূনতম অভিন্ন কর্মসূচি অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। 1999 সালেও বিজেপি ও শরিক দলের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। 2004 সালে চতুর্দশ লোকসভা নির্বাচনের পর শ্রী মনমোহন সিং কেন্দ্রে বিভিন্ন দলের সহযোগিতায় ইউপিএ গঠন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। সুতরাং বর্তমানে প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট সদস্যদের সহমত, সরকারকে সমর্থনকারী রাজনৈতিক দলগুলির অভিমত মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা বলা যেতে পারে। তো এই ছিল ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা। এই প্রশ্নটির উত্তর তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখো, এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, এই 4টি প্রশ্নের মধ্যে থেকে কিন্তু 2টি প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবেই। তাই অবশ্যই এই প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমাদের এই পেপারের অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেগুলো দেখে নেবে। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি, তা খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।